সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক অনেক রায় আমরা দেখতে পাই, যেটা আমাদের ডিএলআরে লিপিবদ্ধ রয়েছে। আজকে একথা বলতে আমরা বাধ্য হচ্ছি যে মাঝখানে যে সময়টা গিয়েছে, আমাদের একজন প্রাক্তন প্রধান বিচারপতি তিনি তার লেখা বইয়ে উল্লেখ করেছেন একটি বিশেষ জায়গা থেকে রায়ের নির্দেশ আসতো এবং সেই রায় লিপিবদ্ধ করতো অন্যেরা, আর এজলাসে বলে সেগুলি পাঠ করে শোনানো হতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ব্যাড অভিজ্ঞতা আমাদের আছে। যখন বাইরে থেকে চার্জ ফ্রেম করে পাঠানো হতো এবং এই চার্জ যখন পড়া হচ্ছে, সেখানে যিনি এই বিচারক প্রিন্ট দেওয়ার সময় রাত্রেবেলায় কাজ করতেছিলেন, একটা মাসি সেখানে পড়েছিল। ফলে মাসি যে অংশে পড়েছিল সেই শব্দটা বোঝা যাচ্ছিল না। তিনি অনেক কষ্টে এই চার্জ আদালতে পাঠ করতে পারেন নাই। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে গোটা বিশ্বের মানুষ এটা জেনেছে। এইভাবে গোটা বিচার বিভাগকে একটি প্রশ্নবিদ্ধ, একটি ভঙ্গুর বিচার ব্যবস্থায় পরিণত করে হয়েছিল। সেখান থেকে আজকে আমরা বের হয়ে আসার একটি স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। নির্বাচন হয়েছে, যদিও এই নির্বাচন নিয়ে বিশ্বের মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থা অনেক প্রশ্ন তুলেছে, আমরা দেখেছি। এবং এ কথা বাংলাদেশের একটি গবেষণা সংস্থা বলেছেন, জাল ভোট পড়ার একটা পার্সেন্টেজ তারা উল্লেখ করেছে। এটা আমরা এই সময় কামনা করিনি। আমরা চেয়েছিলাম জনগণ তার ভোট দিবে, কেন্দ্রে যাবে, যিনি যে ভোটটা পাবেন সেটাই ঘোষণা করা হবে, তিনি কোন দলের সেটা বিবেচনা করা হবে না। কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন বিগত নির্বাচনে রয়ে গেছে। সবকিছুর সমস্যার সমাধান, সবকিছুকে মেনে নিয়েই যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেন নাই, তারা একটি নতুন স্বপ্ন নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সরকার গঠন এবং বিরোধী দলে বসার সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটি সভ্য জাতিতে যদি রূপান্তরিত হতে চাই, পরিণত হতে চাই, অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেই লক্ষণ কতটুকু আছে আমি জানি না। বিগত 18 মাসে যারা রাষ্ট্র পরিচালনা করে গেলেন, এই সময়টাতেও এই জায়গায় যে নিয়োগটা দেওয়া হয়েছে, সেই নিয়োগ নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, সে আইন নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এর পরিবর্তন আমরা চাই, জানি না সেই পরিবর্তন আদৌ হবে কিনা। এই লক্ষ্যেই আজকে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল বিচার অঙ্গনে একটি সুস্থ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানকার পরিবেশ পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা জানি যে শক্তি ব্যতীত, শক্তিটা মানে আমি এই সেন্সে বলছি, উইদাউট শক্তি কোনো ন্যায় প্রতিষ্ঠিত হইতে পারে না। ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তির দরকার। আল্লাহ তাআলা কালামে হাকিমে সুলতানান নাসিরা এটাকে রাষ্ট্রশক্তি বুঝিয়েছেন। রাষ্ট্রশক্তি হচ্ছে মানুষের রাইটকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু আমরা বিগত অভিজ্ঞতা হচ্ছে রাষ্ট্রশক্তি মানুষের রাইটকে অপহরণ করেছে, কিডন্যাপ করেছে এবং এই জায়গা থেকে মানুষের রাইটকে বিদায় দেওয়া হয়েছে। আমরা এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না। যে দুটো জিনিস সভ্যতার মানদণ্ড, পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ আমরা দিচ্ছি। এই উদাহরণগুলো কি? উদাহরণ হচ্ছে যে অমুক দেশ সভ্যতার দিক থেকে অনেক উন্নত, তারা উন্নত, তার কারণ সেখানে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে। আইনের শাসন এবং ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠিত নেই, সেখানে আসলে সেটা সভ্য কোনো রাষ্ট্র বলা যায় না, সভ্য কোনো জগৎ বলা যায় না। আমরা বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল, 17ই ফেব্রুয়ারি সরকার গঠন হলো। এরপরে এই কয়েকদিনে যে ঘটনাগুলি ঘটেছে অত্যন্ত দুঃখজনক। আমরা বলি না যে কেউ জামিন পাবে না, অবশ্যই জামিন পাওয়ার অধিকার আছে, কিন্তু প্রসিকিউশন যেন এমন ব্যক্তির পক্ষে জামিনের ওকালতি না করেন যারা বারবার মানুষের পরিবেশকে, নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন। এগুলো আমাদের অবশ্যই বিবেচনা আনতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো মেনটেন করা হচ্ছে না। আমি বিজ্ঞ আইনজীবী ভাই এবং বন্ধুদেরকে বলবো, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শুধু লয়ার্স কাউন্সিলের দায়িত্বশীল হিসেবে নয়, এই দেশের একজন নাগরিক হিসেবে আমরা উপলব্ধি করছি যে আইন অঙ্গনকে যদি আমরা সমস্ত চাপ থেকে মুক্ত রাখতে না পারি, বারবার আমরা বলতে শুনেছি আমাদের হাত পা বাঁধা। এত লম্বা বক্তব্য এজলাসের সামনে দেওয়া হলো, এত আইনের রেফারেন্স দেওয়া হলো, এত জুডিশিয়াল ইনস্টেন্স দেওয়া হলো, কিন্তু 45 মিনিট বক্তব্য দেওয়ার পর দেখা গেল বিচারক টেবিল চেয়ার থেকে নেমে অন্দরমহলে গেলেন,
কিছুক্ষণ পরে উঠে এসে আইনের ব্যত্যয় ঘটিয়ে বললেন যে এটা গ্রহণ করা গেল না। আমরা এই দৃষ্টান্ত আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা দেখতে চাই আইন যা বলেছে, সংবিধান যা বলেছে সেটাই বাস্তবায়ন হবে।